এই সিনেমাটাকে তেরি বাতোं में ऐसा উলঝা জিয়ার সঙ্গে কোনো মাথায় সি লেখা ব্যক্তি হয়তো কম্পেয়ার করতে পারবে। আমার তো সেটা লেখা নেই, সো আমি পারবো না। তো চলুন বুমেরাং ছবিটা নিয়ে কথা বলা যাক। তার আগে পরিচয় পর্ব। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো আজ দুপুরে 2:40 শোয়ে সঙ্গম কল্যাণী সঙ্গমে দেখলাম বুমেরাং। ট্রেলারটা দেখবার পর আমি যেসব যুক্তিগুলো বা যেসব আমার পয়েন্টগুলো ছিল, স্পেশালি রুক্মিণীকে নিয়ে আমার একটা নেগেটিভ দিক বলা ছিল ট্রেলার বা এর প্রথম টিজারটা দেখবার পরে, কি ওই নিশা বলে যে একটা ব্যাপার স্যাপার সে করছিলেন বা যেগুলোকে আমরা তাকে করতে দেখছিলাম, আমি বলেছিলাম এগুলো একটু ওভার হয়ে গিয়েছে ব্যাপার। বাট সত্যি বলছি, যখন আমি ছবিটা দেখি, আমি এই পয়েন্টটা দিয়ে শুরু করছি, কারণ বললাম না, নিজের থুতু গিলে নেওয়ার মতো ব্যাপার আর কি। আমি যেগুলো বলেছিলাম আমি সবগুলো কথা উইথড্র করে নিচ্ছি, কারণ স্ক্রিন প্লেতে যেই জায়গাতে জিনিসগুলোকে ইনপুট করা হয়েছে, প্রতিটা জায়গায় রুক্মিণী লিটারেলি ফিট ইন করে যায় তার ওই পারফরমেন্সগুলোর জন্যই। এবং রুক্মিণীকে আমার ওই একটা জায়গাতে আমার মনে হচ্ছিল ছবিটা হয়তো ঝুলতে পারে, কারণ তার উপরে একটা বিশাল বড় জায়গা রয়েছে এবং সে সেই জায়গাতে অ্যাটলিস্ট অ্যাজ নিশা স্ট্যান্ডালোনভাবে দুর্দান্ত কাজ করেছে, ফাটিয়ে কাজ করেছে, ফাটিয়ে। যখন তার একটা গ্রো আপের একটা জায়গা রয়েছে, আমি আর বেশি এর থেকে বেশি কিছু বলতে চাইছি না, যারা দেখেছেন তারা বুঝেন সেই জায়গাটাতে সে জায়গায় পারফর্ম করেছে, বিভিন্ন গ্লিচ ফ্লিচ সবগুলোকে সামলিয়ে খট 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 অ্যান্ড অল সব মিলিয়ে ফাটাফাটি কাজ করেছে, ফাটাফাটি। তাকে দেখতে দুর্দান্ত গ্ল্যামারাস লেগেছে, সেটা তো মেকআপ আর্টিস্ট বা তার লুক যারা সেট করেছেন তাদের কাজ, বাট সেটাকে পুল অফ করা সারা ছবি জুড়ে এবং তার সঙ্গে ক্যারেক্টারটার বডি ল্যাঙ্গুয়েজে ঢোকা, সবাই মিলে রুক্মিণী ফাটাফাটি। এরপর কোন পয়েন্টে আসবো, সেটা হচ্ছে জিদ্দা ছবি মানেই একটা বদনাম রয়েছে এবং যেটা থাকাটাও স্বাভাবিক, যে জিদ্দা ছাড়া কেউ স্পেসই পায় না। এই ছবিটাকে একবার দেখুন বস, অনেক অনেক মানে কাইন্ড অফ ইকুয়াল স্পেসেই কাজ করেছেন জিদ্দা এবং রুক্মিণী, দুজনে ইকুয়াল স্পেস পেয়েছে এবং দুজনেও ভালো কাজ করেছেন। তারপর যদি বলি ওই কবি অবি প্রসঙ্গ, তার ঢুকছি না, সবাই গল্প ছেড়ে দিন। ওই গল্পে ঢুকতে গেলে তারপরে আমরা রাওয়ানের পার্টে যাব, রাওয়ান বা চিট্টির পার্টে ঢুকবো, বা ওই এন্থ্রিয়ানের পার্টে ঢুকবো, ওই যা আমরা রোবট বলে যাকে জানি, বা তারপরে সেই ওই কপির পার্টটা এটা এই ছবি থেকে এসছে, এই কনসেপ্টটা ওই ছবি থেকে এসছে, এসব করতে থাকলে একটা নেভার এন্ডিং একটা চেনের দিকে আমরা থাকতে থাকবো এবং যে চেনটা আলটিমেটলি নেভার এন্ডিং কিছুর দিকে আমাদের নিয়ে যাবে, ইনফিনিটি একটা চেন হয়ে যাবে। তো সেই পার্টে আমি ঢুকছি না, আর জালি একটা ওই কম্পারিজনের বিষয়টা। তারপর যদি বলি ভালো লাগার দিক কি, ফার্স্ট হাফ আমার জন্য, আমি অ্যাটলিস্ট একটা সিনেমা বাদ দিতে পারবো না, প্রতিটা সিন সেই মজা পেয়েছি। দর্শক হলে সিটি মেরেছে, হেসেছে, ইভেন একটা জায়গাতে একটা প্রেডিকশনের দিকে আসে, একটা সুপারস্টারের নাম ওখানে উঠে আসে, সারা হল চেল্লাচ্ছে ওই সুপারস্টারের নাম করে করে, এরপর এই সুপারস্টার, এবং সেইখানে সে যখন হয় ফাটিয়ে ফাটিয়ে সেখানে হাততালি পরে, লোকজন চেল্লামিলি করে এবং মজা পাই। জানি ব্যাপারটা প্রেডিক্টেবল, বাট তারপরেও মজা লাগে। ও এটা হয় না, অ্যাম্বিয়েন্স এক্সপিরিয়েন্স, হলের যেটা থিয়েটার এক্সপিরিয়েন্স যেটা হয় সেটা বিশালভাবে দেবে। বাট তারপরে যেটা আমি লিখেছি যে বল্লভপুরের রূপকথার পর, অ্যাকচুয়ালি লাস্ট আমি কোনো ছবি যে খুব একটা কম দেখি তা নয়, কারণ রিভিউয়ের এই সেক্টরে রয়েছি প্রায় 4 বছর এবং রিসেন্টলি যেহেতু পিঙ্কবিলাতে কাজ করছি, তো সেই সূত্রে আরও বেশি পরিমাণে সিনেমা দেখতে হয় এবং হলে গিয়ে যখন যেগুলো আসে সাউথের প্রজেক্ট সেগুলো দেখি, না হলে আলটিমেটলি ওটিটিতে দেখতে হয়। তো কমেডি ছবি দেখি না তা নয়, বাট বাংলা ছবি বল্লভপুরের রূপকথার পরে আমি হয়তো কোনো ছবি, বাংলা ছবি অ্যাটলিস্ট রিসেন্ট 1-1.5-2 বছরের মধ্যে আসা, এত হেসেছি লিটারালি। মানে অনেক এরকম ছবি হয়ে থাকে যে হলে হয়তো অনেক অন্যান্য মানুষজন মজা পান, আমার হয়তো সেই জায়গাগুলো দেখলে মনে হয় যে খুব লেম যাচ্ছে, খুব ক্রিঞ্জ যাচ্ছে, আমার ওই ছবি ওই মোমেন্টের সঙ্গে আমি কানেক্টই করতে পারি না। এখানে অ্যাডাল্ট কমেডি রয়েছে, এখানে 8 থেকে 80 অনেক কিছু মোমেন্ট রয়েছে, যেটা অ্যাকচুয়ালি সরল, যে আমাদের মুখে হাসিগুলো বল্লভপুর এনে দিয়েছিল। আমি যদি হাসির মাত্রা নেই রেখে বলি, তো বল্লভপুরের পর হয়তো আমি কোনো বাংলা ছবিতে এত খিলখিলিয়ে এসেছি। মানে কিছু কিছু জায়গাতে চোয়াল ধরানো হাসি, এরকম মোমেন্ট। একটা শপিং মলের একটা সিন রয়েছে ফার্স্ট হাফে, একদম দেবচন্দ্রিমা এবং সৌরভের মধ্যে ওই সিনটা, ভাই হলে একটা মানুষ ছিল না, প্রথম দিকে তো চোখ মুখ মোটামুটি ঢেকে থাকার মতো, তারপরে যত সময় এগোয় প্রতিটা মানুষ এনজয় করে এবং পিছন দিয়ে যা ছেলে চোখটা রাজা টোটেটকারি করে থাকে সেগুলোও করে, এবং একটা গম একটা ব্যাপার, সেরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল হল জুড়ে। ফার্স্ট হাফ দম ফাটা হাসির, মানে জাস্ট মানে হাসির পর অনেক ক্ষেত্রে হয় যে অ্যাকশনের পর একটা অ্যাকশন আসছে, মজাটা পাচ্ছি না। এখানে একটা হাসি চলছে, জাস্ট একটুক্ষণের জন্য হালকা একটু ব্রেকটা করছে, আবার একটা পয়েন্ট হাই মোমেন্ট নিয়ে যাচ্ছে। মানে কমেডিটা দুর্দান্ত লেখা হচ্ছে ফার্স্ট হাফে স্পেশালি। তারপর সেকেন্ড হাফ যখন শুরু হয়, সেকেন্ড হাফটা ক্লাইম্যাক্সটা পুষিয়ে দেয় আমাদের অডিয়েন্সকে। বাট সেকেন্ড হাফটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, তাহলে সেকেন্ড হাফের যে প্রথম পার্টটা, সেই পার্টটা হালকা আমার মনে হয় যে ছবিটা একটু যেন ডিপ ডাউন করে, তারপর আবার ক্লাইম্যাক্সের দিকে যত এগোয় ছবিটা জাস্ট পুষিয়ে দেয়। বাট
কমেডি এর জান, এবং এই কমেডির মধ্যে কিছু কমেন্ট্রি অলরেডি আমরা বন্দে ভারতের রেফারেন্স দেখে নিয়েছি ছবির মধ্যে। কিছু তার উল্টো পার্টি, আমাদের যদি বেঙ্গল বেসডে বলি, উল্টো পার্টির কিছু নেতানেত্রীর দিকে অঙ্গুলি করা রয়েছে, এবং ও লাভলি যে ক্যারেক্টারের ডিজাইনটা, সেটা কাইন্ড অফ যখন আমরা দেখছিলাম টিজার বা ট্রেলার, আমি বলছিলাম অ্যাটলিস্ট আমার কথা বলতে পারি যে একটু যেন লাউড ব্যাপারটা হচ্ছে, বাট ওই ক্যারেক্টারটা যে টোন, সেই টোনটা সারাক্ষণ জুড়ে যেন সেটাকে অমৃতা যেভাবে ক্যারি করেছে, সেটা বেশ ভালো, এবং যার কথা না বললে নয় অবশ্যই জিদ্দা এবং সৌরভের মধ্যে কেমিস্ট্রি, জিদ্দা এবং রুক্মিণীর মধ্যে কেমিস্ট্রি তো ভালো, একটা ডিসেন্ট কিছু হয়েছে, কিছু কিছু জায়গাতে বেশ ওয়ার্ক করে, বাট সৌরভদা এবং জিদ্দার মধ্যে যেই কেমিস্ট্রিটা, সেটা হয়তো নায়ক নায়িকার থেকেও আমাদের এই ছবিতে বেশি করে ভাবাবে এবং বেশি মজা দেবে। মানে ইটস লাইক বসের জিৎ এবং বিশ্বনাথার মধ্যে আমরা যে কেমিস্ট্রি দেখতে পেয়েছিলাম, ওই রকম লেভেলের একটা কেমিস্ট্রি, মানে ফাটাফাটি, মানে মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খাওয়া মার্কা একটা কেমিস্ট্রি, সেই মজা লাগে। দুজনে পাঠিয়ে কাজ করেছেন। এবং এছাড়া যদি বলি, কিছু কিছু জায়গাতে একটু হালকা নালিশ রয়েছে। প্রথমে যেরকম বললাম, রাইটিংয়ে সেকেন্ড হাফের ফার্স্ট ইনিশিয়াল কিছু মিনিটস, এবং তার সঙ্গে ভিএফএক্স এরা অনেক বড় অ্যাচিভমেন্টে অনেক বড় একটা গোল সেট করে নিয়েছিল, বাট বাজেট তো ম্যাটার করে। এই একটা জায়গাতে হয়তো তেরি বাত আমি উলজাজিয়া বা হিন্দি বা অন্যান্য আরও যেসব বাংলার থেকে অনেক বেশি বাজেটে আঞ্চলিক ছবি হয়, সেসব ছবিগুলো হয়তো বেটার জায়গাতে থাকতে পারে, কারণ তারা অ্যাটলিস্ট 50 কোটি, এই ছবিটা কত কোটি, 10 কোটিরও নিচে বানানো, আই থিঙ্ক, যদি খুব ভুল না হয়। 10 কোটি তো অনেক বড় বলে ফেললাম এই বাংলার এই কমার্শিয়াল ছবির মাগ্গি ঘন্টার বাজারে, যদি বলি 5 কোটি বা তার আশেপাশে কিছু একটা বাজেটে মেবি বানানো। তো সেখানে দাঁড়িয়ে ক্লাইম্যাক্সে তারা যে অ্যাপ্রোচটা করেছিল, ফার্স্টের যে সিনটা ছিল, একটা ইন্ট্রোডাকশন সিন, কোন সিন আপনি বলছি, যারা একটু সিনেমা নিয়ে আলোচনা করেন তারা ভালোভাবে বুঝতে পারছেন কোন সিনের কথা বলছি। তো সেই সিনটাকে যেভাবে মানে ওই ধীরে ধীরে আস্তে আস্তে বিল্ড আপ দিয়ে তৈরি করা হচ্ছে, ওই সিনটা বেশ ভালো, খুব একটা গ্রাফিক্সের দিকে আপনার চোখ যাবে না, বাট ক্লাইম্যাক্সের গ্রাফিক্সটা একটু আমার প্রবলেমেটিক লেগেছে। এবং তার সঙ্গে রবি বর্মা নাকি এর অ্যাকশন করেছেন, যেই লোকটি বা যেই অ্যাকশন ডাইরেক্টর এর আগে জিতের সঙ্গে মাল্টিপল প্রজেক্টসে কাজ করে নিয়েছে, 2-3টে প্রজেক্ট তো হয়েই গেছে, যেরকম আউটপুট তার কাছ থেকে পেয়েছি, এই ছবিতে কেন জানি না অ্যাকশন কোরিওগ্রাফির মধ্যে আমার একটু লেগেছে, অ্যাটলিস্ট তার মানে আমার তো অ্যাটলিস্ট মনে হয়নি। তো অ্যাকশন কোরিওগ্রাফি, সেকেন্ড হাফের ওই ইনিশিয়াল কিছু মিনিটস, এবং তার সঙ্গে অবশ্যই ভিএফএক্স, এবং একটা স্পেশাল একটা আমরা ইন্ট্রোডাকশন পাই, আমরা কিছু কিছু আভাস আমরা তার পেয়ে গিয়েছিলাম অলরেডি তার আগে। তো সেই জায়গাগুলো একটু আমার মনে হচ্ছে হালকা ডালই লেগেছে। তো এই ছিল ব্যাপার, বা টোটাল সমগ্র একটা আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আমার কেমন কী লেগেছে ছবিটা, ছবির কী ভালো দিক, ছবির কী খারাপ দিক। এবার দেখুন হাসির ব্যাপারটা, আমার জন্য কিছু কিছু মোমেন্ট যেগুলো ওয়ার্ক করছিল, সেগুলো হয়তো অনেকের জন্য ওয়ার্ক করছিল না। আমি হয়তো সবার তো মানে একদম ঘাড় ঘুরে বসে দেখা সম্ভব না যে কার কী ওয়ার্ক করছে আর কি ওয়ার্ক করছে না। আমার যেরকম, আমি যখন টনিক ছবিটা দেখতে গিয়েছিলাম, আমার মনে হচ্ছিল চল কে রায়, চল কে ওই কমেডিটার সঙ্গে আমি কোথাও থেকে একাত্ম হতেই পারিনি। আবার প্রচুর মানুষ সেগুলোকে এনজয় করেছেন, হাততালি দিয়েছেন, হো হো করে হেসে উঠেছেন। তো কমেডির এই টেস্টগুলো ডিফার করে। আমার যদি বলি, যারা বল্লভপুর দেখবার পরে হয়তো কোনো ছবি এই লাস্ট 2 বছর বাদে এসে, ওটা বোধহয় দিওয়ালিতে এসেছিলো বা দীপাবলিতে এসেছিলো 2022-এ, যদি খুব ভুল না হয়, তো তারপরে সে 2 বছর বাদে বাংলা কোনো ছবি দেখে এই লেভেলের আমি মজা পেয়েছি। এবং জিদ্দা ওয়াজ নট প্লেয়িং জিদ্দা, সব থেকে বড় কথা, লাইক শাহরুখ খান ওয়াজ নট প্লেয়িং শাহরুখ খান ইন স্বদেশ, ঠিক সেরকমভাবে জিদ্দা ওয়াজ নট প্লেয়িং জিদ্দা ইন বুমেরাং। এই ছিল সবটা মোটামুটি বলবার চেষ্টা করলাম। কমেডি দুর্দান্ত লেগেছে, এবং সবার জন্য মেটেরিয়াল রয়েছে, কমেন্ট্রিটা ভালো, এবং কিছু কিছু পারফরমেন্স লাইক সৌরভ দাস, লাইক রুক্মিণী অ্যাজ নিশা স্পেশালি, এবং জিদ্দাও বেশ ভালো, এবং জিদ্দাকে দেখতে ভালো লেগেছে, রুক্মিণীকেও দেখতে খুব ভালো লেগেছে। বললাম না, আমি বারে বারে বলে আসি, 3টে গান বা টিজার বা ট্রেলার রিভিউর সময় বলে আসছিলাম যে হয়তো আফটার ককপিট রুক্মিণীকে এত সুন্দর আমার কোনো ছবিতে লাগেনি। মাঝে সত্যবতী হিসাবে লেগেছে, বাট সত্যবতী সেই লেভেলের কিছু একটা হয়নি, বা বোমকে সেই প্রজেক্টটা সেই লেভেলের কিছু একটা হয়নি, তো আমি সেই মানে ঢুকছি না। এত সুন্দর হয়তো ককপিটের পর আমি এই দেখলাম ফার্স্ট টাইম রুক্মিণীকে ইন দিস ফিল্ম বুমেরাং। তো ওই সামগ্রিক একটা মূল্যায়ন করার চেষ্টা করলাম। আপনাদের কেমন কী লেগেছে যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে যান, ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং জিদ্দার রিসেন্ট কিছু কাজগুলোর মধ্যে বুমেরাংকে আপনি মানে এগিয়ে রাখবেন কি রাখবেন না অবশ্যই কমেন্ট বক্সে জান। আমার দেখা রিসেন্ট টাইমসে যদি জিদ্দার কোনো ছবিতে সেই লেভেলের মজা পেয়ে থাকে, একদম সব থেকে এগিয়ে রাখা, তাহলে আমার জন্য সেটা বুমেরাং হবে। বাই বাই।